ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা আজ সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশ্যে ভাষণে তফসিল দেবেন সিইসি। নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে চায় সরকার, বললেন প্রধান উপদেষ্টা। সরকার থেকে সরে দাঁড়ালেন উপদেষ্টা আসিফ ও মাহফুজ। বসে থাকার সময় নেই, ঝাঁপিয়ে পড়তে হবে মানুষের জন্য যুদ্ধে, মন্তব্য তারেক রহমানের। বললেন, ধানের শীষ বিজয়ী হলে রক্ষা পাবে দেশ। শেখ হাসিনাকে ফেরানো নির্ভর করছে ভারতের উপর, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। বিদেশি আইনজীবী নিয়োগ দিতে চান সালমান আনিসুল। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশ্যে ভাষণে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বুধবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশন। আসমা আক্তার নুপুরের রিপোর্ট। রীতি অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা এবং নির্বাচনের সার্বিক অগ্রগতি নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করতে বুধবার দুপুর ১২টা ১২ মিনিটে বঙ্গভবনে যান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, অন্য ৪ কমিশনার, কমিশন সচিব। ইসি সচিব জানান, বৈঠকে ভোটার তালিকা, রাজনৈতিক দল নিবন্ধন, গণভোট ও জাতীয় নির্বাচন, ব্যালট পেপার, ভোটের সময় বৃদ্ধি নিয়ে আলোচনা হয়েছে। প্রবাসী ভোট ও পোস্টাল ব্যালটের বিষয়ে রাষ্ট্রপতি প্রশংসা করেছেন এবং ভালো নির্বাচন আয়োজনে রাষ্ট্রপতি সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়েছেন। উনি সার্বিকভাবে আমাদেরকে বলেছেন যে নির্বাচন কমিশন এগিয়ে যাচ্ছে এবং একটা ভালো, সুষ্ঠু এবং অর্থবহ নির্বাচনের জন্য যতটুকু সাহায্য, সহযোগিতা এবং সহানুভূতি ওনার দিক থেকে প্রয়োজন দেওয়ার সুযোগ আছে, উনি তার থেকে বেশি ছাড়া কম দিবেন না। সিএসির ভাষণ রেকর্ড শেষে ইসি সচিব সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। আগামীকাল সন্ধ্যা ৬টার সময় তফসিল ঘোষণা হবে এবং আপনারা আগামীকাল সন্ধ্যা ৬টার সময় তফসিল ঘোষণা করা হবে। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার তফসিল আপনার অনিয়ারে আপনাদেরকে জানিয়ে দিবেন। সংসদীয় আসনের সীমানা নিয়ে কোনো জটিলতা না থাকায় ৩০০ আসনের তফসিল ঘোষণা করা হবে বলে জানান ইসি সচিব। আসমা আক্তার নুপুর, বাংলাভিশন, ঢাকা। আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণ অভ্যুত্থান পরবর্তী নির্বাচনকে একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হিসেবেও তিনি উল্লেখ করেন। যে কোনো পরিস্থিতি মোকাবেলার পাশাপাশি অপতথ্য ও গুজব প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার তাগিদও দেন মোহাম্মদ ইউনূস। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সারা দেশের উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচনের প্রস্তুতি নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, বিগত আমলের নির্বাচনগুলো নির্বাচন নয়, প্রতারণা হয়েছে। গত ৩বার যে নির্বাচন হয়েছে সেটাও নির্বাচন, সেখানে নির্বাচিত হয়ে লোক সংসদে গেছে, কিন্তু আজকেও আরো বহুদিন ধরে সারা জাতি স্মরণ করবে সেগুলো তামাশা হয়েছে, প্রহসন হয়েছে, নির্বাচন হয় নাই। কাজে আমরা সেটার সঙ্গে তুলনা করছি না, তুলনা করার কোনো কারণ নাই। যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ বলবে ওটা কোনো নির্বাচন তো নয়, এটা জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে যে নির্বাচন, এমন নির্বাচনের কথা বলছি। কেন এটা ঐতিহাসিক হতে গেল? ঐতিহাসিক হতে গেল এই জন্য যে এটা অভ্যুত্থানের পরবর্তী নির্বাচন। অভ্যুত্থান মানে অতীতকে ফেলে দিছে। এটা এই সুযোগ গ্রহণ করে আমরা কৃতিত্বের পরিচয় দিতে পারি, ইতিহাসের পাতায় আমাদের নাম লিখে যেতে পারি। যদি অবহেলা করি তাহলে এই সুযোগ আমাদের থেকে চলে গেল, জাতির সামনে থেকে চলে গেল। জাতি যেমনি আছে মুখ থুবড়ে পড়ে থাকবে, আগে যেরকম পড়েছিল। আগামী নির্বাচন ও গণভোট দুটি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন। বলেন, নির্বাচন হবে আগামী ৫ বছরের জন্য আর গণভোট ১০০ বছরের। গণভোট যেটা, সেটা ৫ বছরের জন্য না, এটা ১০০ বছরের জন্য।
শত বছর এটা আমরা স্মরণ করব যে ওই দিন যে আমরা করে দিয়েছিলাম সেই জন্য 100 বছর ধরে এবং তার পরবর্তী সময়েও বাংলাদেশ পাল্টে গেল। স্থায়ীভাবে পাল্টে দেওয়ার সুযোগ এখন তোমার আর আমার হাতে। আমরা যদি এটা করে ফেলি, এটা বাংলাদেশ পাল্টে গেল। এটার জন্য রাস্তা মিছিল করার দরকার নেই, এগুলো সব হয়ে গেছে। রক্ত দেওয়ার দরকার নেই, সেটাও হয়ে গেছে। যা যা হবার সব হয়ে গেছে। এখন মুহূর্তটাকে ব্যবহার করা, 100 বছরের জন্য বাংলাদেশকে মজবুত রাস্তায় রওনা করে দেওয়া। আমরা নতুন বাংলাদেশ বানাচ্ছি, সেটার পিলার তৈরি করা, সেটার দেয়াল তৈরি করা, সেটার ভিত তৈরি করা, এই নির্বাচন। যে কোনো পরিস্থিতি মোকাবেলার পাশাপাশি অপতথ্য ও গুজব প্রতিরোধে ব্যবস্থা নেয়ার তাগিদ দেন ডক্টর ইউনূস। বিভেদ আছে, ঠিক আছে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণার সাথে সাথে কার্যকর হবে তাদের পদত্যাগ। নির্বাচন করার উদ্দেশ্যে পদত্যাগ করেছেন জানালেও কোন দল থেকে তারা নির্বাচন করবেন সে বিষয়ে মুখ খুলেননি কেউ। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পলায়নের 3 দিন পর দেশবাসীকে চমকে দিয়ে উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম এবং মাহফুজ আলম। এনসিপির দায়িত্ব নেয়ার আগে উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন নাহিদ ইসলাম। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার একদিন আগে পদত্যাগ করলেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। বিকেল 5টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান দুই উপদেষ্টা। পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন তারা। সংবাদ সম্মেলনে দুই উপদেষ্টার পদত্যাগের বিষয়টি জানান প্রেস সেক্রেটারি শফিকুল আলম। তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজ বিকেল 5টা নাগাদ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। উপদেষ্টারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দিলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন। এর আগে বুধবার সচিবালয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দিলেও কিছুতেই নিজ মুখে পদত্যাগ করার কথা জানালেন না আসিফ মাহমুদ। তবে সংবাদ সম্মেলনের শেষে ইঙ্গিত দিলেন এই মন্ত্রণালয়ে দায়িত্ব পালনের তার এটাই শেষ দিন। কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তরের পাশাপাশি জানালেন আয় ব্যয়ের বিবরণীও জমা দিয়েছেন তিনি। ইতিমধ্যে আমি সম্পদের হিসাব বিবরণী আজকে সকালে দাখিল করেছি এবং আমার যে কূটনৈতিক পাসপোর্ট আছে সেটাও আমি ক্যান্সেল করেছি। মাননীয় উপদেষ্টা, আপনার আজকের যে ব্রিফিং এখানে খুব বিদায়ের সুর, আপনি কি কালকে উপদেষ্টা পরিষদের বৈঠক আছে সেখানে কি পদত্যাগপত্র জমা দেবেন না আজকে দিয়েছেন? উপদেষ্টা পরিষদ বৈঠকে আমাকে ডাকা হয়েছে, বাকিটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আর যে প্রেসিং আছে সেখান থেকে আপনাদেরকে জানাবো। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা অনেক অপেক্ষা করেছেন, দীর্ঘ সময় আজকে আমি ছিলাম। ধন্যবাদ, দীর্ঘ সময় অপেক্ষা করে আমাদেরকে কভার করেছেন। থ্যাংক ইউ সকলকে। আবার দেখা হবে হয়তো অন্য কোনো জায়গায়। অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতো দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে তার নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন আসিফ মাহমুদ। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন আসনে এবং কোন দলের ব্যানারে নির্বাচনে অংশ নেবেন সেই বিষয়ে এখনই চূড়ান্ত না হওয়ার কথা জানান আসিফ মাহমুদ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বসে থাকার সময় নেই, মানুষের পক্ষে মানুষের জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, ধানের শীষকে জেতানোর কোনো বিকল্প নেই, ধানের শীষ বিজয়ী হলে দেশ রক্ষা পাবে। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত দেশ গড়ার আলোচনায় চতুর্থ দিনের মতো লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই বিষয়টি আমাদের এ সময় তিনি দুর্নীতির বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থানের কথা জানান। বলেন, দেশ গড়ার পরিকল্পনা শুধু বললেই হবে না, পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। আপনার দল আপনার সামনে আজকে যে স্ট্রেইট কাট প্ল্যান আপনার সামনে উপস্থাপন করলো,
দেখান তো পত্রপত্রিকা খুলে, বক্তৃতা বিবৃতি দেখান তো আর কোন রাজনৈতিক দল এই মুহূর্তে যারা বাংলাদেশে আছে তারা কোন রাজনৈতিক দল এরকম প্ল্যানিং দিয়েছে? কোন রাজনৈতিক? ইয়েস, কোন রাজনৈতিক দল আপনাকে কোনো প্ল্যান দিতে পারে নাই, দেশের মানুষকে কোনো প্ল্যান দিতে পারে নাই, পরিকল্পনা দিতে পারে নাই যে দেশকে আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। একমাত্র বিএনপি আপনার দল দিয়েছে। কাজেই এখন আপনার বসে থাকার সময় নেই, এখন আপনার বসে থাকার সময় নেই, আপনাকে যুদ্ধে নেমে পড়তে হবে। দিস ইজ এ ওয়ার, দিস ইজ এ ব্যাটল। আপনাকে এই যুদ্ধে নেমে পড়তে হবে। কি যুদ্ধ? মানুষের পক্ষে, মানুষের জন্য, দেশের পক্ষে, দেশের জন্য। তারেক রহমান বলেন, জনগণ শুধু শুনতে চায় না, সমস্যা সমাধানে কি কি পরিকল্পনা নেওয়া হয়েছে তাও তারা জানতে চায়। ধানের শীষকে জেতাতে এলাকায় গিয়ে সাধারণ মানুষের কাছে দেশ গড়ার পরিকল্পনা তুলে ধরার কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ধানের শীষকে জিতাতে হবে, এর কোনো বিকল্প নাই। ধানের শীষকে জিতানোর মাধ্যমে জনগণের যে পরিকল্পনা, জনগণের পক্ষের যে পরিকল্পনা, সেটিকে বাস্তবায়ন করতে হবে, এর কোনো বিকল্প নাই। ধানের শীষকে জেতানোর মাধ্যমে দেশকে রক্ষা করতে হবে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, এবং সবার আগে বাংলাদেশ, নো কম্প্রোমাইজ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, দেশের প্রতিটি ক্রান্তিকালে দেশকে রক্ষা করেছে বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার পর এবার দলের সবাইকে দেশ রক্ষায় ঝাঁপিয়ে পড়ার কথাও বললেন তারেক রহমান। রাজনীতির সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। যাদের মানবাধিকার। সিসিইউতে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ডাক্তারদের সকল চিকিৎসা গ্রহণ করতে পারছেন। শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে মেডিকেল বোর্ড আশাবাদী। এ কারণে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে যে কোনো সময় উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। মামুন আবদুল্লাহ রিপোর্ট। 18 দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশি বিদেশি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে থাকা সাবেক প্রধানমন্ত্রীর মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান বুধবার বিকেল 5টায় সশরীরে চিকিৎসা কার্যক্রম তদারকিতে আসেন। এদিন বেগম খালেদা জিয়ার খোঁজ খবর নিতে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টাও। বুধবার রাত 8:30টায় বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার সবশেষ অবস্থা নিয়ে ব্রিফ করেন মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। ভালো চিকিৎসা যেটি সেটি উনি পেতে পারেন, সেই জন্য এখানে রেখেও সকল পর্যায়ের চিকিৎসকদের দেশে বিদেশের তাদের পরামর্শ পেয়ে ওনার চিকিৎসা অব্যাহত রয়েছে। এবং আমরা খুবই আশাবাদী, মেডিকেল বোর্ডের সম্মানিত সকল সদস্যরাও আশাবাদী যে ওনার সুচিকিৎসা নিশ্চিত করা যাবে। দেশবাসীর কাছে আমরা আকুল আহ্বান জানাই, আবেদন জানাই, ওনারা যে দোয়া করছেন, ওনারা সুস্থতার জন্য সব সময় করে চলেছেন, সেটি যাতে ওনারা অব্যাহত রাখেন এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে দেশনেত্রী যাতে এবারে ওনার যে শারীরিক সংকটময় অবস্থা উনি অতিক্রম করছেন, সেটি যাতে উনি সফলভাবে আল্লাহর রহমতে অতিক্রম করতে পারে, সেই জন্য আমরা সবার কাছে সহযোগিতা চাই। ডাক্তার জাহিদ আরো বলেন, সংকটাপন্ন মানুষের জন্য যে চিকিৎসা প্রয়োজন তার মধ্যেই আছেন বেগম খালেদা জিয়া। বেগম জিয়াকে নিয়ে গুজব না ছড়ানোরও আহ্বান জানান ডাক্তার জাহিদ। উনার মতো এমন একজন নেত্রীর প্রতি মানুষের স্বাস্থ্য ব্যবস্থার স্বাস্থ্য সম্পর্কে জানার আগ্রহ মানুষের থাকাটাই স্বাভাবিক, কিন্তু কোনো অবস্থাতেই আমরা যাতে আমাদের আবেগ বা অনুভূতি প্রকাশ করতে যে অতিরিক্ত প্রকাশ না করে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি না করি, সে লক্ষ্যে আমরা বলতে চাই উনি আইসিইউতে উনি চিকিৎসাধীন আছেন এবং উনি সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থার সর্বোচ্চ পর্যায়ে একটি সংকটাপন্ন মানুষের জন্য যেটি প্রয়োজন সেই চিকিৎসার মধ্যেই উনি আছেন এবং উনি চিকিৎসাধীন আছেন। এটি নিয়ে কোনো অবস্থাতেই কোনো গুজবে কান না দেওয়ার জন্য আমি আপনাদের মাধ্যমে সকলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। দীর্ঘদিন থেকে আর্থাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র, চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন বেগম খালেদা জিয়া। গত 23 নভেম্বর এভারকেয়ারে ভর্তি হন তিনি। ফুসফুস ও হৃদযন্ত্রে সংক্রমণ ধরা পড়ার পর সিসিইউতে রেখে চলছে চিকিৎসা। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালে রয়েছেন সহকর্মী ইদ্রিস আলম। সরাসরি চলে যাচ্ছি সেখানে।
ইদ্রিস, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? বেগম খালেদা জিয়ার চিকিৎসার নতুন কোনো তথ্য গণমাধ্যম কিন্তু চাইলেই দিতে পারেন না। আপনি জানেন যে ওনার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন কিন্তু গতকাল একটি ব্রিফ করেছেন। সেখানে কিন্তু তিনি বলেছেন যে দেশি বিদেশি ডাক্তারদের সমন্বয়ে যে মেডিকেল টিমটি গঠন করা হয়েছে, আসলে সে মেডিকেল টিম যে চিকিৎসাটা দিচ্ছেন সেটি কিন্তু বেগম জিয়া নিতে পারছেন, অর্থাৎ সেই চিকিৎসা যারা দেওয়া হচ্ছে সেটি নিচ্ছেন। একই সাথে বলা হয়েছে যে আপনার শারীরিক অবস্থার উপর নির্ভর করবে তার বিদেশ ভ্রমণের বিষয়টি। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে, সে কিন্তু সিসিও থেকে ওনাকে কিন্তু এখন আইসিইউতে নেওয়া হয়েছে, সেই চিকিৎসাধীন কিন্তু এখন আইসিইউতে রয়েছেন। আরেকটি বিষয়, তার ডাক্তার বলেছেন যে অনেকেই জানতে চান আসলে বেগম জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা বা বিদেশে নেওয়া হলো না কেন বা বিদেশে নেওয়া হবে কবে নাগাদ। ডাক্তার জাহিদ হোসেন কিন্তু জানিয়েছেন যে আসলে তারা শুরুতেই বলেছেন যে লং টাইম জার্নি করার মতো বা ভ্রমণ করার মতো শারীরিক অবস্থা এখনও কিন্তু বেগম জিয়ার হয়ে ওঠেনি। সেই কারণেই মূলত কিন্তু আপনার এই চিকিৎসার বিদেশ ভ্রমণে কিন্তু ব্যাহত হয়েছেন। যে আপনি আর ওনারা আরও বলেছেন যে চিকিৎসা বাংলাদেশেই হবে, আপাতত বাংলাদেশেই চিকিৎসাটি চলবেন। যদি শারীরিক অবস্থার উন্নতি দেখা যায় তখন হয়তো তাকে বিদেশে নিয়ে যাওয়ার একটি পরিকল্পনা রয়েছে। আর যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল যেটি স্থগিত করা হয়েছে সেটি কিন্তু প্রস্তুত রয়েছে। বলা হয়েছে যে যখন চাইবে এই মেডিকেল বোর্ড বা মেডিকেল বোর্ডের যে চিকিৎসকরা আছে ওনারা যখন চাইবে তখন কিন্তু আসলে আপনার যে চিকিৎসার যে ব্যবস্থা, কিন্তু এখন যে চিকিৎসাটা নিচ্ছেন ডাক্তার বলেছেন যে আগের থেকে উন্নত আর কি। রেখা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ইদ্রিস, আপনাকে ধন্যবাদ। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর বিলুপ্তির কোনো সুযোগ নেই। ভারত রাজি না হলে শেখ হাসিনাকে ফেরত আনা যাবে না বলেও জানিয়েছেন তিনি। বলেন, মানবাধিকার ইস্যুতে বাংলাদেশের উপর আর কোনো বিদেশি নিষেধাজ্ঞার আশঙ্কা নেই। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। গত বছর জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর ঢাকা সফর করে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রকাশ করে রিপোর্ট। এতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এবং পুলিশের এলিট ফোর্স র্যাব বিলুপ্তির সুপারিশ করে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। এ বিষয়ে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ডিজিএফআইয়ের মতো সংস্থা পৃথিবীর সব দেশে আছে। জাতিসংঘের সুপারিশে তা বিলুপ্ত করার সুযোগ নেই। র্যাব আগের থেকে যথেষ্ট উন্নতি করেছে বলে জানান তিনি। ডিজিএফআইয়ের মতো প্রতিষ্ঠান পৃথিবীর প্রত্যেকটা দেশে আছে, এটা তারা বললেই তো হবে না। এভাবে 40টা রিকমেন্ডেশন তারা দিয়েছে, যেগুলি আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হবে আমাদের এবং আমাদের পরের সরকারের কাছে, তারা সেগুলো করবে। সবই যে করা যাবে এমন কোনো কথা নেই। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ইস্যুতে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের ফেরত চাওয়া ছাড়া কোনো উপায় নেই। করণীয় তেমন কিছু আসলে নেই, কারণ ভারতকে রাজি হতে হবে অথবা চাইতে হবে তাকে ফেরত পাঠানোর। আমরা জোর করে রাজি না হলে আসলে তো করার কিছু নেই। আমরা রাজি করানোর চেষ্টা করতে থাকতে পারি। ভুল তথ্যের কারণেই অনেক দেশ ভিসা দিচ্ছে না বলে উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। জুলাই আগস্ট আন্দোলনে কারফিউ দিয়ে ছাত্র জনতাকে হত্যার উস্কানির দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় আইনি লড়াইয়ে বিদেশি আইনজীবী চেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম পর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের বিচারিক প্যানেলে তাদের পক্ষে এ আবেদন করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী। এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর শুনানির জন্য সময় চান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। পরে আগামী 17 ডিসেম্বর দিন ধার্য করা হয়। পরে সালমান এফ রহমান ও আনিসুল হকের পক্ষে শুনানি করেন মনসুরুল হক চৌধুরী। শুনানির শুরুতে এই দুজনের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগ দিতে ট্রাইব্যুনালের অনুমতি চান তিনি। ট্রাইব্যুনাল এ বিষয়ে পরে আদেশ দেওয়া হবে বলে জানিয়েছেন। 125 আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থিতা ঘোষণা করেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচনী পরিবেশ এখনও অনুকূলে নয়। এ তালিকার কারো বিরুদ্ধে দুর্নীতি, সন্ত্রাস ও ফ্যাসিজমে থাকার প্রমাণ পেলে তাদেরকে তালিকা থেকে বাদ দিবে এনসিপি। বলেন, বিদ্যমান রাজনৈতিক দলগুলো তরুণ প্রজন্মকে ধারণ না করায় এনসিপির জন্ম। ক্ষমতা কিংবা আসন পেতে নয়, পরিবর্তনের পক্ষে জনমত গড়তে এনসিপি নির্বাচনে অংশ নিচ্ছে বলেও জানান নাহিদ ইসলাম।
ঢাকা 11-তে নাহিদ ইসলাম, রংপুর 4-এ আক্তার হোসেন, পঞ্চগড় 1-এ সার্জিস আলম, কুমিল্লা 4-এ হাসনাত আবদুল্লাহ, ঢাকা 18-তে নাসিরউদ্দিন পাটোয়ারি, ঢাকা 9-এ তাসনিম জারা, নরসিংদী 2-এর এনসিপির প্রার্থী সারোয়ার তুষার। এই যে যারা মাফিয়া, বিভিন্ন জায়গায় মাফিয়াদেরকে নমিনেশন দেওয়া হয়েছে, ঋণ খেলাপিকে নমিনেশন দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিনা এর উপর নির্ভর করবে যে নির্বাচন কমিশন কতটা সুষ্ঠু প্রক্রিয়ায় কাজ করতেছে। তবে আমরা নির্বাচন কমিশনের উপরে, অন্তর্বর্তী সরকারের উপর আস্থা রাখতে চাই, কারণ আমরা চাই না যে আমাদের এই নির্বাচনী প্রক্রিয়া, আমাদের এই সংস্কারের অগ্রযাত্রা কোনোভাবে ব্যাহত হোক। আমরা অন্য কোনো দলের সাথে যদি যাই, আমরা কম্প্রোমাইজ হিসেবে বিবেচিত হব। আমরা সেই সমঝোতার রাজনীতি করতে চাই না। আমরা চাই যে আমাদের রাজনৈতিক লক্ষ্য আদর্শ নিয়ে আমরা এককভাবে দাঁড়াবো। নির্বাচনে ফলাফল যাই আসুক, আমরা জনগণের কাছে পৌঁছাবো। বিএনপি মনোনীত প্রার্থী ঢাকা 6 আসনের প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, এলাকার সন্তান হিসেবে নির্বাচনী এলাকার প্রতিটি সমস্যা সমাধানে কাজ করবেন। তিনি বলেন, গত 17 বছরে জনগণ সুষ্ঠুভাবে ভোট দিতে পারেনি। বুধবার রাজধানীর ওয়ারীর 41 নং ওয়ার্ড বিএনপি আয়োজিত এক উঠার বৈঠকে তিনি এসব কথা বলেন। বিএনপির এই প্রার্থী বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে কিছু মহল ভোট প্রক্রিয়া ব্যাহত করার ষড়যন্ত্র করতে পারে। বাংলাদেশের রাজনীতিতে বিভাজন ও সহিংসতা সংস্কৃতি বন্ধ করতে হবে। একই সাথে নিশ্চিত করতে হবে জনগণ ভোটাধিকার। বিএনপির 31 দফা রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে একটি আধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা সম্ভব বলে মত দেন তিনি। শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, মৌলিক অধিকার ও সবার সমান নাগরিক অধিকার নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি। জানান, এ মাসেই দেশে ফিরবেন তারেক রহমান এবং বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবেন। শিশুদের সামাজিক মাধ্যমে সম্মোহনী চক্রের ফাঁদে থেকে মুক্তি দিতে বিশ্বের একমাত্র দেশ হিসেবে সাহসী পদক্ষেপ নিয়ে নজির গড়েছে অস্ট্রেলিয়া। নিষেধাজ্ঞা কার্যকর করেছে অপ্রাপ্ত বয়সীদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহারে। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের আশা, এতে দুরন্ত শৈশব ফিরে পাবে শিশুরা। বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। শেষমেশ অপ্রাপ্তবয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধের ঐতিহাসিক সিদ্ধান্ত কার্যকর করল অস্ট্রেলিয়া। উদ্দেশ্য, শিশুদের শৈশব ফিরিয়ে দেয়া, মানসিক কোমলতা অক্ষুণ্ণ রাখা, যা ইদানিং ভাবিয়ে তুলেছে অভিভাবক আর মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের। কারণ দেশভেদে সংস্কৃতি আর জীবনাচার ভিন্ন হলেও ঘুরে ফিরে নানা অঘটনে উঠে আসছে কিশোর কিশোরীদের মধ্যে মহামারী আকারে ছড়িয়ে পড়া উদ্বেগ, হতাশা আর একাকিত্ব। Well, a lot of us expected that it was going to be delayed, so we didn't realize it would be this sudden. মনে হয় এই সিদ্ধান্তের পেছনে বিশ্বাসের অভাব অনেক বড় ভূমিকা রেখেছে। সরকার এভাবে হস্তক্ষেপ না করে অভিভাবকদের উপর ছেড়ে দিতে পারত। সামাজিক মাধ্যমে আমার কোনো অ্যাকাউন্ট নেই, কারণ আমার বাবা মা এটা পছন্দ করেন না। But I think eventually without it we'll learn how to adapt to it. So I believe that as a young Australian, একজন তরুণ অস্ট্রেলিয়ান হিসেবে সামগ্রিকভাবে মনে হয় এটি আমাদের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া। এই নিষেধাজ্ঞার ফলে আমরা হারিয়ে যাব, আমাদের মতামত জানাতে পারবো না, মতামত ভাগাভাগি করতে পারবো না, তেমনি রাজনীতি সহ অন্যান্য মতামত শুনতে আর প্রতিক্রিয়া জানাতে পারবো না। কয়েক মাসের প্রস্তুতি আর সচেতনতা কার্যক্রমের পথ বেয়ে 10 ডিসেম্বর বিশ্বের একমাত্র দেশ হিসেবে অপ্রাপ্ত বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা কার্যকর করে অস্ট্রেলিয়া। এতে 16 বছরের কম বয়সীদের জন্য ইনস্টাগ্রাম, কিক, রেডিট, স্ন্যাপচ্যাট, থ্রেডস, টিকটক, এক্স, ইউটিউব সহ 10টি সামাজিক মাধ্যম কালো তালিকায় পড়লেও ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইউটিউব কিডস, ডিসকর্ড, গিগহাব, গুগল ক্লাসরুম, লেগো প্লে, রোবলক্স, স্টিম ও স্টিম চ্যাট। এই কার্যক্রম সফল করতে 13 থেকে 15 বছর বয়সী ব্যবহারকারীদের অ্যাকাউন্ট গত 4 ডিসেম্বর থেকে নিষ্ক্রিয় করা শুরু করে ইনস্টাগ্রাম, ফেসবুক, থ্রেডস এই 3 মাধ্যমের নিয়ন্ত্রক সংস্থা মেটা। ক্রিসমাস শুরুর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় প্রধানমন্ত্রী আলবানিজ রেকর্ড করা ভিডিও বার্তায় ছুটির সঠিক ব্যবহারে বিকল্প কিছু পরামর্শ দিয়েছেন। এমন পদক্ষেপের সাফাই দিয়ে বলেছেন, সামাজিক মাধ্যম প্রায় বুলিং, মানসিক উদ্বেগ, স্ক্যামার ও অনলাইন প্রতারণার হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে। তাই শিশুদের রক্ষায় এমন পদক্ষেপ জরুরি ছিল। If you have questions, by all means reach out. Talk to your parents, your teachers and your friends. আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার প্রয়োজন হয়, তাহলে বাবা মার কাছে যান, শিক্ষকের কাছে যান, বন্ধুদের কাছে যান।
বন্ধুর কাছে যান। এরপরও যদি মনে হয় কোনো সহায়তা লাগবে বা অস্বস্তি লাগে তাহলে কিডস হেল্পলাইনের সহায়তা নিতে পারেন। আসছে ছুটির মৌসুমে স্কুলগুলো বন্ধ হলে মোবাইল ফোনে স্ক্রল করার বিকল্প খুঁজে নিন। নতুন কোনো খেলা শুরু করুন, নতুন বাদ্যযন্ত্র শিখুন অথবা সেই বইটি পড়ুন যা অনেক দিন হলো পড়ে আছে। Have a great summer. এবছর দেশটির সরকারি গবেষণায় দেখা গেছে 10 থেকে 15 বছর বয়সে অন্তত 96% শিশু সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে। এর মধ্যে 70%ই ক্ষতিকর কন্টেন্টের সংস্পর্শে এসেছে। আপাতত সরকারি বিধিনিষেধ অমান্যকারীদের শাস্তির আওতায় আনা হবে না। এর পরিবর্তে সংশ্লিষ্ট সামাজিক মাধ্যম নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কাছ থেকে সর্বোচ্চ $3.20 কোটি পর্যন্ত জরিমানা আদায় করা হবে। বাংলাদেশি মুদ্রায় যা 391.57 লাখ টাকার মতো। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। মাঠ সংকটের কারণে 3 দিন পিছিয়ে 14 ডিসেম্বর থেকে শুরু হবে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্সের বিদ্রোহী ক্লাবগুলোর অনাগ্রহের পরও 20 দল নিয়ে লিগ আয়োজনের পরিকল্পনা বোর্ডের। বিসিবি নির্বাচনকে ঘিরে মুখোমুখি দ্বন্দ্বে ক্রিকেট বোর্ড ও ঢাকা ক্লাব ক্রিকেট অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন। দুভাগে ভাগ হয়ে গেছে ঢাকার 73টি ক্লাব। গত 2 ডিসেম্বর বিসিবির বর্তমান কমিটিকে অবৈধ দাবি করে এই বোর্ডের অধীনে কোনো খেলায় অংশ না নেওয়ার ঘোষণা দেয় মোহামেডান আবাহনী সহ 44টি ক্লাব। ঢাকা ক্লাব ক্রিকেট অর্গানাইজার্স অ্যাসোসিয়েশনের সেই সংবাদ সম্মেলনের পরিপ্রেক্ষিতে নিজেদের অবস্থান পরিষ্কার করে বিসিবি ও সিসিডিএফ। বিদ্রোহী ক্লাবগুলোর কাছ থেকে লিগ খেলতে না চাওয়ার লিখিত কোনো চিঠি পায়নি বিসিবি। মাঠে ক্রিকেট রাখতে সব দলের প্রতি আহ্বান বিসিবি সহসভাপতি ফারুক আহমেদের। অন্যথায় শাস্তির হুঁশিয়ারি বিরোধী ক্লাবগুলোর জন্য। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা আজ। সন্ধ্যা 6টায় জাতির উদ্দেশ্যে ভাষণে তফসিল দেবেন সিইসি। নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে চায় সরকার, বলেন প্রধান উপদেষ্টা। সরকার থেকে সরে দাঁড়ালেন উপদেষ্টা আসিফ ও মাহফুজ। বসে থাকার সময় নেই, ঝাঁপিয়ে পড়তে হবে মানুষের জন্য যুদ্ধে, মন্তব্য তারেক রহমানের। বললেন, ধানের শীষ বিজয়ী হলে রক্ষা পাবে দেশ। শেখ হাসিনাকে ফেরানো নির্ভর করছে ভারতের উপর, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। বিদেশি আইনজীবী নিয়োগ দিতে চান সালমান আনিসুল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাইকে।